পেশেন্টকে কেবিনে শিফট করা হয়েছে। একজন সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় কোনো দুঃখ বা খুশি সংবাদ পেলে অনুভূতির যেমন পরিবর্তন হয়, তেমনি বাহ্যিক দিকটারও পরিবর্তন ঘটে, অর্থাৎ মুখশ্রীতে কিছু নির্দিষ্ট পরিবর্তন ঘটে। কিন্তু তুর্যের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। দুঃখ বা আনন্দ যেই খবরই কানে আসুক না কেন, তার মুখের হাবভাবের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। দুঃখের সংবাদে কষ্ট পেল নাকি খুশির সংবাদে আনন্দ পেল, বাইরে থেকে দেখে সেটা বোঝা সম্ভব নয়, কিন্তু এই মুহূর্তে সেটা বোঝা গেল। ডাক্তারের কথাটা শুনে মুখে হাসি না ফুটলেও চোখ মুখ জলজল করে উঠল। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে উপরওয়ালাকে হাজার হাজার ধন্যবাদ দিল, শুকরিয়া আদায় করলো। তারপর কেবিনের উদ্দেশ্যে ব্যস্ত পায়ে হাঁটা ধরল। সে ভাবতেই পারেনি হাসপাতালে এসে এমন একটা খুশির সংবাদ পাবে, কিন্তু কাঙ্ক্ষিত রুমের সামনে এসে পায়ের গতি ধীরে ধীরে কমতে থাকলো। কপালে কয়েকটা ভাঁজ পড়ল। কক্ষে প্রবেশ করে চারিদিকে নজর বোলালো। আসলাম চৌধুরী রুমের দেওয়াল ঘেঁষে পাথর হয়ে দাঁড়িয়ে আছেন, যেন একজন নির্জীব মানুষ। দেহটা ঠিকই আছে, কিন্তু সেটাতে প্রাণ নেই। লতা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে গাল ভাসাচ্ছেন, আর মারুফা বেগম রুমের এক পাশটায় হাত পা ছড়িয়ে বসে আছেন। চোখ মুখ ফুলে আছে, কিন্তু সেখানে এক ফোঁটা জল নেই, কেমন মরা মানুষের মতন পড়ে আছেন। ওনার ঠিক ডান পাশটায় পারভিন বেগম, তিনিও নীরবে চোখের জল ফেলছেন। তারা কেউই তুর্যকে খেয়াল করেননি, সকলের দৃষ্টি শূন্যে। সবশেষে এবার তুর্য বেডের দিকে নজর বোলালো। নিজের অজান্তেই হাত থেকে ওষুধের যাবতীয় ব্যাগ পড়ে গেল, সেগুলো মেঝেতে ঝনঝন শব্দ করে উঠল। ও আস্তে আস্তে এগিয়ে গেল বেডের কাছে, বিছানার পাশে থাকা চেয়ারটাতে বসলো। এমন ভাবে বসলো যেন শরীরের কোনো শক্তি নেই। বিছানায় শুয়ে থাকা মানবের মুখের ওপর থেকে ধীরে ধীরে কাপড় সরালো। এই তো আহি, মুখে কোনো অক্সিজেন মাস্ক নেই, হাতে স্যালাইন নেই। সুস্থ হয়ে গিয়েছে মেয়েটা। তাহলে আম্মু, মেজো আম্মু, মা, ছোট মা, চাচু এমন করছেন কেন? তুর্য ডাকলো আহিকে, কিন্তু ওর গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। কয়েকবারের মাথায় আওয়াজ বের হলো। ফ্যাঁসে কণ্ঠে মৃদু আওয়াজে শোনা গেল, আহি। অসুস্থ মানুষ একবার ডাক দিলেই তো আর উঠবে না, কমপক্ষে 6-7টা ডাক তো দিতেই হবে। দিল তুর্য, বহুবার ডাক দিল। কত জোরে জোরে ডাকলো, তবু উঠছে না কেন মেয়েটা। ও ঘাড় ঘুরিয়ে পারভিন বেগমের দিকে তাকালো। ভীষণ রকমে গলা কাঁপছে ছেলেটার, মুখ দিয়ে কেমন কথা বের হতে চাচ্ছে না। ও আস্তে করেই বলল, আম্মু, আম্মু, ডক্টর ঘুমের ওষুধ দিয়েছেন ওকে? আর মুখের উপর এইভাবে কাপড় দিয়ে রেখেছো কেন তোমরা? কেবিনে ডাকার পর তোমাদের সাথে কথা বলেছো? কখন জ্ঞান ফিরেছে? যখন জ্ঞান এসেছে আমাকে একবার জানাবে না? এখন ঘুম থেকে কখন উঠবে কে জানে? মেয়েটা আর ঘুম থেকে উঠবে না বাবা, একেবারে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। খুব শান্ত স্বরে বললেন পারভিন বেগম। মারুফা বেগম কিছুক্ষণ চুপচাপ ছিলেন, এইবারে আর থাকতে পারলেন না, আবারও কোক ছেড়ে কান্না আরম্ভ করলেন। তুর্যের বিশ্বাস হলো না মায়ের কথা। ও আবারও তাকালো আহিন নিষ্প্রভ মুখের দিকে, ভেঙে ভেঙে বলল, আহি, এই আহি, সারা দিচ্ছিস না কেন ইডিয়েট? রেসপন্স কর প্লিজ। আমিও তো মানুষ, বল। আমার কষ্ট লাগে না, খারাপ লাগে না আমার? মরার মতো পড়ে আছিস বলেই কি আমি মেনে নেব তুই মরে গেছিস? আমি কি তোর মতো পাগল বল? কি ভেবেছিস তুই? তোর এই ড্রামা আমি বিশ্বাস করবো? ঠং না করে ওঠ। এতগুলো কথার পরেও একবার সাড়া দিল না মেয়েটা। অন্য সময় হলে ঠিকই হেসে ফেলতো, খুব ভালো অভিনয় শিখে গিয়েছে। এবারে গম্ভীর হলো তুর্য, ধমকেই বলল, একটা চট দেবো স্টুপিড। চোখ খোল, পুরোপুরি সুস্থ হ, তারপর নাট্যকলা একাডেমিতে ভর্তি করে আসবো। এখন তো ওঠ। না, ধমকেও কাজ হলো না। ভয় ডর সব কমে গিয়েছে স্টুপিডটার। এবারে মারুফা বেগম কান্নারত কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, আমার মেয়েটা আর উঠবে না বাবা। ও আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গিয়েছে। আল্লাহ আপন করে নিয়েছে ওকে। ও চলে গিয়েছে আমাকে ফেলে, আমাদের সবাইকে ফেলে চলে গেল। আমার মেয়েটা তো এত স্বার্থপর নয়, তবে আমাদের সবাইকে ফেলে কেন চলে গেল, কেন? তুর্য মারুফা বেগমের দিকে তাকিয়ে ওনার কথাগুলো শান্ত মস্তিষ্কেই শুনল। তারপর আবারও আহির দিকে তাকালো। কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে বলতে আরম্ভ করলো, দিস ইজ নট ফেয়ার জান, তুই আমাকে রেখে এভাবে যেতে পারিস না। এই ওঠ প্লিজ, কথা বল। আহি, ড্রামা করছিস কেন এইভাবে? এই স্টুপিড, কানে অফ কর জান। এখন কি নাটক করার সময়? বল, তোর বুদ্ধি কবে হবে? যা, আমার কথা বাদই দিলাম। মেজমাকে দেখ,
কেমন বাঁধর হয়ে গেছেন। ওঠ না প্লিজ, আর কত জ্বালাবি আমাকে, ওঠ জান। আস্তে আস্তে উচ্চ হলো ওর কণ্ঠ। বুকের মধ্যে অসহ্য যন্ত্রণা হচ্ছে এখন। এরকমটা হতে থাকলে সেও আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তাছাড়া আহিকে ছাড়াও কিভাবেই বা বাঁচবে। দম বন্ধ হয়ে আসছে। হাঁসফাঁস করতে করতে চিৎকার করে উঠল ও। আহি! চিৎকাররত অবস্থায় ধরফর করে বিছানা থেকে উঠে বসলো তুর্য। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কে নেই। গায়ের টি শার্টটা ঘামে পুরো ভিজে গিয়েছে, কপালেও বিন্দু বিন্দু ঘাম জমে আছে। আশেপাশে তাকিয়ে আহিকে খুঁজলো ও, কোথাও মেয়েটা নেই। তারপর হুঁশ আসলো, এটা তো ওর রুম। তাহলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল? স্বপ্ন না, দুঃস্বপ্ন। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। হাত বাড়িয়ে বিছানার পাশে থাকা টি টেবিলের ওপর থাকা গ্লাস তুলল। ঢক ঢক করে গ্লাসের পানিটুকু শেষ করে তড়িঘড়ি করে বিছানা ছাড়লো। গায়ের টি শার্টটা চেঞ্জ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। ড্রয়িং রুমে আকবর চৌধুরীর সাথে দেখা। ওনারও ঘুম আসছে না, তাই করিডোরে পায়চারি করছিলেন। তারপর পানির পিপাসা পাওয়ায় ড্রয়িং রুমে নামলেন। তুর্যকে এত রাতে এভাবে ছুটতে দেখে ছেলেটা কোথায় যাচ্ছে জানতে চাইলেন তিনি। তুর্য কোনো রকমে তাড়াহুড়োয় বলতে বলতে গেল, হসপিটাল। আকবর চৌধুরী ডাক ছাড়লেন, এলেই তো, ঘন্টা দুয়েক আগে। একটু পর সকাল হোক, তারপর না হয় যেও। কোনো সমস্যা হয়নি তো আবার? না। দূর থেকে শুধু এই উত্তরটুকুই ভেসে আসলো। আকবর চৌধুরীর কয়েক মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে জগ হাতে উপরে উঠে গেলেন। তুর্যকে এই সময় হাসপাতালে যেতে দেখে এতটাই দুশ্চিন্তায় পড়লেন যে পানির জগটা রেখে যেতেও ভুলে গেলেন। তুর্য হাসপাতালে পৌঁছানোর পূর্বে ডক্টর মফিজুল আলমকে কল করে এসেছে, তাই উনি ফোন কলের মাধ্যমে তুর্যের প্রবেশের যাবতীয় ব্যবস্থা করে দেন। সে হাসপাতালে আসার সাথে সাথে এখন নার্স পিপি এগিয়ে দিয়ে নিয়ে আসেন। যাবতীয় নিয়ম নীতি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে ভিতরে প্রবেশ করেও। আহিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রায় 3 দিন। এই 3 দিনে একটা বারের জন্য মেয়েটাকে দেখেনি তুর্য। আইসিইউতে প্রবেশ করেই ও সর্বপ্রথম কার্ডিয়াক মনিটর, যেখানে রোগীর হৃদস্পন্দন সহ রক্তচাপ, অক্সিজেন মাত্রা একসাথে দেখা যায়, এর দিকে নজর বোলালো। সবকিছু মোটামুটি ঠিকঠাক দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সাধারণত আইসিইউর ভিতর বেশি সময় নিয়ে থাকা এবং বসার কোনো রকম ব্যবস্থা থাকে না, কিন্তু তুর্য নিজেও একজন ডক্টর হওয়ায় সে বিশেষ সুবিধা নিতে পেরেছে। ওর বসার জন্য ছোট একটা টুলের ব্যবস্থা করা হয়েছে। সে টুলটা টেনে আহি শিওরে বসলো। তারপর শান্তভাবে শুয়ে থাকা চঞ্চলা পাখিটাকে কিছুক্ষণ দেখে নিল। কয়েক সেকেন্ডের জন্য মুখ থেকে মাস্কটা সরিয়ে মেয়েটার কপালে একটা গভীর চুমু খেলো। পুরোপুরি অনুভব করার তাগিদে কিছুক্ষণ চোখ বন্ধ রইল। তারপর মুখ সরিয়ে আহির উদ্দেশ্যে নরম কণ্ঠেই বলল, বাড়ির সবাইকে এভাবে টেনশনে ফেলে খুব ভালো লাগছে না তোর? সুস্থ হবি না? হ্যাঁ, বাড়ি ফিরতে হবে তো নাকি? আমার কান্না দেখার তো খুব শখ ছিল তোর, এই জন্য এমনটা করছিস। কিন্তু ছেলেটা তো কাঁদে না, আমিও কান্না করি না। কথাগুলো বলতে বলতে বেহায়া নয়ন থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বাকিটার গড়াতে দিল না তুর্য। দ্রুত আটকালো সেগুলোকে, হাতের উল্টো পিঠে মুছে ফেললো। তারপর একটা ঢোক গিলেই বলল, বুঝেছিস তুই? এখন দ্রুত সুস্থ হয়ে ওঠ। বউ হবি না আমার? আর কতগুলো ওয়েট করাবি? হ্যাঁ, কত অপেক্ষা করবো বল? বয়স হচ্ছে তো। তুর্যের ইচ্ছে হলো আহির সারা মুখে আদরে ভরিয়ে দিতে, কিন্তু সবসময় সবকিছু পসিবল নয়। তাই সে পারল না নিজের ইচ্ছা পূরণ করতে। নার্স এসে তাড়া দিলেন। তুর্য প্রেয়সীর কপালে আরেকটা গভীর চুমু খেয়ে উঠে পড়ল। বেরিয়ে এসে কাচের দরজায় বাইরের দিক থেকে খানিকক্ষণ ধরে তাকিয়ে রইল। নার্সটা তুর্যের উতলা অবস্থা দেখেই বললেন, পেশেন্টকে কাল সকালে হয়তো কেবিনে শিফট করা হবে, ডাক্তার এমনটাই বলেছিলেন। নার্সের কথায় তুর্যের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। ও নীরবে তাকিয়ে রইল দরজার ওপরে থাকা মানবীর দিকে। প্রাণ ভোমরাটাকে দু চোখ ভরে দেখতে থাকলো। কোনোভাবে এই দুঃস্বপ্নটা যদি সত্যি হয়ে যেত, কি করতো ও? আহির অসুস্থতার পর থেকে চৌধুরী বাড়ির সকলের আর একসাথে খাবার খাওয়া হয়নি। সব সময় 2-1 হাসপাতালে থাকে, আর বাকিদের মধ্যে এক একজনের এক এক কাজ থাকে। ফলাফল স্বরূপ একসাথে খাওয়া হয়ে ওঠে না। খানিকক্ষণ আগে পারভিন বেগম আর মারুফা বেগম হাসপাতালে গিয়েছেন। লতা বেগম এখন 2 ভাসুরকে ভাত বেড়ে খাওয়াচ্ছেন। আকবর চৌধুরী আর আসলাম চৌধুরী একসাথে খেতে বসলে সবসময় ব্যবসায়িক আলাপ আলোচনা বা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আর এইসব আলোচনা
শুরু করেন আসলাম চৌধুরী, কিন্তু এখন উনি পুরোপুরি নিশ্চুপ, চুপচাপ খাবার খাচ্ছেন। আকবর চৌধুরী নীরবতা ভাঙলেন, ভাইয়ের উদ্দেশ্যে বললেন, যা হওয়ার হয়ে গিয়েছে। আহির মা অবস্থা তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এত মন খারাপ কোথা থেকে আসছে? তাছাড়া নিজের ভুল বুঝে অনুতপ্ত হয়েছিস, এটাই অনেক। এখন আর নিজেকে এক করে রাখার কোনো কারণ নেই। বলে একটু থামলেন তিনি, তারপর আবারও বললেন, এত কিছুর পরও আমি আমার ছেলের জন্য তোর মেয়েকে চাইবো না। মন থেকে দিলে দিবি, আর না দিলে তোর ব্যাপার। আসলাম চৌধুরী বিমর্ষ দৃষ্টিতে ভাইয়ের দিকে চাইলেন, আহত গলায় বললেন, আমি যে কারণে ওদের সম্পর্কে বাধা দিয়েছিলাম সে নিশ্চয়ই তোমরা বুঝতেছো ভাইজান। সে বাধা যেহেতু আর নেই, তাহলে আমি কেন ওদের বিয়ে আটকাবো? আমার আপত্তি থাকার আর কোনো কারণই নেই। দুই ভাইয়ে মিলে আরো কিছুক্ষণ ধরে এইসব বিষয়ে কথা বললেন। খাওয়া শেষে আসলাম চৌধুরী বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। মেয়েটার জ্ঞান ফেরার পর এখনো উনি দেখা করতে যাননি। আর আকবর চৌধুরী ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলেন, টিভি চালিয়ে দেশের বর্তমান অবস্থা দেখছেন। কিছুক্ষণ আগে দৌর্য বাড়ি ফিরেছে। সে লতা বেগমের কাছে কফি চেয়ে বাবার পাশে সোফায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর লতা বেগম কফি নিয়ে আসলেন। কফি পেয়ে সে উঠতে যাবে, তার আগে আকবর চৌধুরী টিভিতে মনোযোগ রেখেই বললেন, মেয়েটাকে নাকি একবারও দেখতে যাওনি শুনলাম। দৌর্য স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। কেন তাহলে কখন যাবে? টিভি বন্ধ করতে করতে প্রশ্ন করলেন আকবর চৌধুরী। বাড়িতে তো আসবেই। কফির কাপে চুমুক দিয়ে বলল তুর্য। ভাঙবে, তবুও মস্কাবে না। এই কদিন যে কি করে বেরিয়েছ দেখিনি, ভেবেছ? আজ ভোর রাতে তো হন্যে হয়ে ছুটলে, তাহলে এখন আবার কি হলো? চোখের দেখাও দেখতে যাচ্ছ না? চুপ করে রইল তুর্য। কিছুক্ষণের নীরবতা, তারপর আকবর চৌধুরী কৌতূহলী কণ্ঠে বললেন, একটা প্রশ্ন করি? জি করুন। আকবর চৌধুরী কয়েকবার গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক রেখে কণ্ঠে কপট গম্ভীরতা টেনে বললেন, তুমি কি কখনো আইকে পছন্দ করতে? বাবার এমন প্রশ্নে তুর্যের অপ্রস্তুত হওয়ার করার কথা ছিল, কিন্তু তার মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা গেল না। প্রশ্নের উত্তরে কি দেওয়া যায় সেটা ভাবার দরকারও হলো না। সেকেন্ডের ব্যবধানে সে সাবলীল গলায় বলল, পছন্দ কখনোই করতাম না, তবে শুরু থেকে মনে হতো ওকে নিজের করা দরকার। পুনরায় প্রশ্ন করলেন আকবর চৌধুরী। কেন মনে হতো? কৌতূহলী ভরা কণ্ঠস্বর ওনার। কে জানে। ঠোঁট উল্টে ভাবলেশীন ভাবে বলল তুর্য। আকবর চৌধুরী ভ্রুকুচকে ছেলের দিকে তাকালেন। সবটা যখন ঠিকঠাক, একেবারে একটু সোজা সাপটা সত্যি উত্তর দিলেই তো পারে। তুর্য তাড়াহুড়ো করেই বলল, আর কিছু বলবেন? না, যেতে পারো। বলে হাত দিয়ে ইশারা করে উপরের দিকে দেখালেন আকবর চৌধুরী। তুর্য বুঝলো তার উত্তর ভদ্রলোকের পছন্দ হয়নি। ও সোফা ছেড়ে উঠতে উঠতেই বলল, আপনি কি শুনতে চাইছেন? আমি এখন বলবো ওর জন্মের পর থেকে আমি ওকে ভালোবাসি। এটা আকবর চৌধুরী হয়তো এমনটাই ভেবেছিলেন। তিনি চুপ করে রইলেন। সাধারণত পিতামাতা সন্তানের মন পড়তে পারেন, সন্তানেরা আবার কবে থেকে পিতামাতার মন পড়তে শুরু করলো? তুর্য পুনরায় বলল, ওর যখন জন্ম হয়েছে তখন কি দেখে ওকে পছন্দ করব? মোরওভার তখন আমি বেশ এবার কি বুঝতাম। আকবর চৌধুরী শতচেয়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কৌতূহল প্রকাশ করিয়ে ফেললেন, বললেন, তাহলে কখন থেকে পছন্দ করলে? ভদ্রলোক জানেন কোনো উত্তর আসবে না, আর যদিও আসে তেরা বাঁকা উত্তরই আসবে। ওনার ধারণাই সঠিক হলো। তুর্য বলল, ছেলে বৌমার ব্যাপারে শ্বশুর মশাইয়ের এত ইন্টারেস্ট থাকা ভালো না। আকবর চৌধুরী গম্ভীর গলায় বললেন, আমার ভাই এখনো বলেনি তোমাকে মেয়ে দিবে, তার আগেই বৌমা বৌমা শুরু করেছ? বলেনি, বলবে। গা ছাড়া ভঙ্গিতে কথাটা বলে চলে গেল তুর্য। কয়েকটা সিঁড়ি ভেঙে পিছু ঘুরে বাবার দিকে তাকিয়ে পুনরায় বলল, যখন দাদু বলেছিলেন আহেকে তোর সাথে বিয়ে দেবো দাদু ভাই, তখন থেকে কেমন কেমন মনে হতো। বলে বাবার অগোচরে মুচকি হেসে চলে যায় সে। আকবর চৌধুরী কিছুক্ষণ মূর্তির মতো বসে রইলেন। তারপর নিজ মনে ভাবলেন, কত বড় ফাজিল ছেলের জন্ম দিয়েছেন তিনি। এই বলল তখন
আমি বা এসবের কি বুঝতাম? আর এখন দেখো, তখন বুঝিনি, আবার 12-13 বছর বয়স থেকে কেমন কেমন মনে হতো। ইঁচড়ে পাকা ছেলে কোথাকার। আকবর চৌধুরী গলা উঁচু করেই বললেন, ওইটুকু বয়স থেকে মেয়েটার দিকে শকুনের নজর দিয়ে রেখেছ, তাহলে অকালপক্ষ ছেলে। শেষ কথা বিড়বিড় করে বললেন তিনি। তুর্য যেতে যেতে বলল, তখন জাস্ট কেমন কেমন মনে হতো, আর এখন এইটুকু বলে থামে সে। আকবর চৌধুরী ইচ্ছা করছে বাকি কথাটুকু শুনতে ছেলে তার কি বলে, কিন্তু প্রশ্ন করতে ইচ্ছা করছে না। মুখের ওপর কি না কি বলে ফেলে তার ঠিক নেই, কিন্তু তিনি প্রশ্ন না করলেও লতা বেগমের করলেন। রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠলেন, আর এখন কি বাবা? তারপর ভাসুরের চোখে চোখ পড়ায় লজ্জা পেলেন। এই দিক থেকে আকবর চৌধুরীর উপকারী করেছেন তিনি, মনে মনে খুশি হলেন আকবর চৌধুরী। এখন অনেক কিছু মনে হয়। রুমে ঢুকতে ঢুকতে জবাব দিল তুর্য। আহির জ্ঞান ফেরার 24 ঘন্টা পার হয়ে গেছে, এখনো হসপিটাল বেডেও। কাল সকালে রিলিজ করা হবে। জ্ঞান ফিরলে কথা বলার অবস্থায় নেই ও। গলা প্রচণ্ড রকমে ব্যথা হয়ে আছে, যে যা বলছে শুধু শুনছে। ওষুধের প্রভাবে এতক্ষণ ঘুমিয়েছিল, কিছুক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে। আপাতত ওর কাছে কেউ নেই, সেই সুযোগে একটু কান্না করে নিয়েছে মেয়েটা। কান্না করাও কষ্টসাধ্য, সামান্য ঢোক গিললেই গলা ব্যথা করছে। ডাক্তার বলছেন কিছুদিন নরম খাবার খেতে। তার জ্ঞান ফেরার একটা দিন হয়ে গেল, তবু তুর্যকে দেখতে আসলো না। চোখের কোনা বেয়ে একাধারে জল গড়িয়ে পড়ে বালিশ ভিজছে। আম্মা, ঘুম কখন ভাঙলো? আসলাম চৌধুরীর কথার আওয়াজে 2 হাতে দ্রুত চোখের পানি মুছল আহি। এই 24 ঘন্টায় তার কাছে সবচেয়ে বেশি যেই লোকটা থেকেছে সে তার বাবা। আসলাম চৌধুরী এসে মেয়ের পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না করছিল মা? কেন? আহি বাবার দিকে তাকিয়ে 2 পাশে মাথা নাড়ল, যার অর্থ না, সে কান্না করেনি। আসলাম চৌধুরীও আর মেয়েকে জেরা করলেন না, বললেন, কোথা লেগেছে? কিছু খাওয়াই দিব? এইবারেও না বোধক মাথা নাড়ল আহি। আসলাম চৌধুরী সে শুরু থেকেই খেয়াল করেছেন মেয়েটার জ্ঞান ফিরেছে ধরে শুধু দরজার দিকে তাকিয়ে আছে। একটু সময় এদিক সেদিক তাকিয়ে আবারও দরজায় দৃষ্টি ফেলছে। সবাই বুঝেছেন কার অপেক্ষায় আছে মেয়েটা, হয়তো মুখে বলতে পারছেন না। সূর্য ভাই কোথায় আসছেন না কেন? তিনি মেয়ের মন অন্যদিকে ঘোরানোর জন্য বললেন, তোমাকে আর এখানে থাকতে হবে না আম্মা, সকালে বাড়িতে চলে যাবো আমরা। এক কথায় হাসি ফুটল মেয়েটার মুখে। বাড়ি গেলে তুর্যের সাথে দেখা হবে, তখন কথাও হবে। আরও কিছুক্ষণ ধরে মেয়ের সাথে এটা ওটা কথা বললেন আসলাম চৌধুরী। তাদের বিয়ের কথাও তুললেন আহি। মনে মনে খুশি হলেও মুখে লজ্জার আভা ফুটে উঠল। মেয়েকে লজ্জা পেতে দেখে আসলাম চৌধুরী থেমে গেলেন, অন্য প্রসঙ্গ টানলেন। চৌধুরী বাড়িতে আজকে সকালটা একটু বেশি আনন্দমুখর। প্রায় 4-5 দিন পর বরাবরের মতো উৎফুল্লতায় মেতে উঠেছে বাড়ি। 11টা বাজতে বাজতে আহিকে নিয়ে বাড়ি ফিরেছেন আকবর চৌধুরী। মেয়েটার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকলেও কথা বলতে পারছে না। ডক্টর বলেছেন সপ্তাহ 2 গলা ব্যথা থাকতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ততদিন নরম খাবার খেতে। বাড়ির 3 গিন্নি মেয়ের জন্য কয়েক প্রকারের খাবার রান্না করেছেন। আহি বাড়িতে ফিরে কিছুক্ষণ বাদে ফ্রেশ হয়ে বেরোনোর পর প্রত্যেকটা খাবার নিয়ে হাজির হয়েছেন তারা। আহি নিজের কাজ নিজে করতে পারলেও মারুফা বেগম নিজের হাতে মেয়েকে খাইয়ে দিচ্ছেন আর চোখের পানি ফেলছেন। আহিও এখন অপরাধ বোধে ভুগছে, গলা নাড়িয়ে মাকে কোনো সান্ত্বনা বানিয়েও দিতে পারছে না, আর পারলেও কি বা বলতো। মেয়েটার চোখের কোণেও জল জমেছে। পারভিন বেগম খেয়াল করলেন, তারপর যাকে ধমক দিয়ে কান্না থামাতে বললেন। এতে আরও শব্দ করে কেঁদে উঠলেন তিনি, বললেন, আমার মেয়েটার কিছু একটা হয়ে গেলে আমি তো রাস্তায় পাগল হয়ে ঘুরতাম বুবু। আহি মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগলো। এইসব করার আগে একটাবার পরিবারের কারো কথা ভাবলো না কেন? মৃত্যুই কি সকল সমস্যার সমাধান? আহি নিজের উপর আশ্চর্য হলো। যেখানে একটু হাতে ছিলে গেলেই ব্যথায় মরে যায়, সেখানে আত্মহত্যার মতন ডিসিশন নিয়ে ফেলেছিল, আর সে কাজে মোটামুটি সফলও হয়ে যাচ্ছিল। যদি না ঠিক সময় সকলে পৌঁছাতো, তাহলে এতদিনে হয়তো মাটির নিচে থাকা তার দেহ থেকে মাংস পচে গলতে আরম্ভ করত। মা মেয়ের কান্না দেখে মারুফা বেগমকে নিয়ে চলে গেলেন লতা বেগম। বাকি খাবারটা পারভিন বেগম খাইয়ে দিল ওকে। এখন বিকেল হলেও গভীর ঘুমে আচ্ছন্ন আহি।
কয়দিন হাসপাতালের মেডিসিনের উদ্ভট গন্ধে ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হয়নি মেয়েটার। প্রায় ঘন্টা 3 আগে দুপুরের খাবার খেয়েই ঘুমিয়েছে। সূর্য পশ্চিমে হেলে পড়লেও গভীর ঘুমে আচ্ছন্ন। আরও 10 মিনিট পার হলে দৌড়াতে দৌড়াতে তাহি এলো। বেশ কয়েকটা ডাক দিয়েও আহির ঘুম ভাঙাতে পারল না। দু হাতে ওর শরীর ছাকাতে ছাকাতে আরম্ভ করলো। এইবার হুঁশে এলো আহি। হড়বড় করে চারিদিকে চাইলো। তাহি বিরক্তির সাথে বলল, কেমন ঘুমিয়েছিলে আপু? ডাকতে ডাকতে গলা শুকিয়ে গেল। একটু আগেই ভাইয়া এসেছে। আহির বাড়ি ফেরার 1 দিন পার হয়ে গেছে, তবু তুর্যের দেখা মেলেনি। আর লোকটা কখন বাড়ি ফেরার কখন বের হয় বুঝতে পারে নাও। তাছাড়া বাড়ি ফেরার পর থেকে বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটছে ওর। তাই তাহিকে বলে রেখেছিল তুর্য বাড়ি ফেরার সাথে সাথে তাকে জানাতে। ঘুমিয়ে থাকলো। আহি একটু সময় নিয়ে বিছানা ছাড়লো। ঘুমে এখনো চোখ লেগে আসছে। ও উঠে চোখে মুখে একটু পানি দিল, তারপর একটা প্যাড আর কলম হাতে তুর্যের রুমের উদ্দেশ্যে রওনা হলো। এখন ওর কথা বলার একমাত্র মাধ্যমই এই প্যাড আর কলম। তুর্যকে সে কী কী বলবে, কী কী প্রশ্ন করবে সেটা ঘুমানোর আগেই নোটপ্যাডে লিখে রেখেছিল। যেতে যেতে সেগুলোকে আরেকবার দেখে নিল, আরও কোনো কথা বা প্রশ্ন করার আছে কিনা সেগুলোও ভেবে নিল। প্রথমবারের মতো কোনো ভয় ডর ছাড়া তুর্যের রুমে প্রবেশ করলো ও। বরাবরের মতো মুখে কোনো হাসি নেই, এমন করে রেখেছে যেন ছেলেটা মহা কোনো ভুল করে ফেলেছে। সত্যি তো ভুল করেছে। এই একটা দিনের মধ্যে একবারও তার সাথে দেখা করলো না। এমনকি হাসপাতালেও নাকি তাকে দেখতে যায়নি, শুধু করিডোর দিয়ে ঘুরঘুর করে বেরিয়েছে। এসব ভেবে মুখ আরও লাল হয়ে উঠল। রাগে লাল হওয়া মুখ নিয়েই রুমে প্রবেশ করলো। এই মুহূর্তে তুর্য মোবাইলের সাথে ল্যাপটপ কানেক্ট করতে ব্যস্ত। দরজা খোলার শব্দে একবার সেদিকে তাকালো, তারপর আবারও নিজের কাজে মন দিল। আহি এগিয়ে এসেছে বুঝতে পেরে সেদিকে মাথা না তুলেই বলল, ওয়েলকাম হোম। কোনো পরিবর্তন দেখা গেল না আহির মুখে। ও প্যাড থেকে কয়েকটা পৃষ্ঠা উল্টে একটা প্রশ্ন বের করলো, তারপর সেটাকে নিজের বুক বরাবর 2 হাতে মেলে ধরলো। কিন্তু তুর্য সেদিকে খেয়াল করলো না, সে নিজের কাজে ব্যস্ত। আহির রাগ ক্রমশ বাড়তে থাকলো। কিছু সময় যাওয়ার পর তুর্য ল্যাপটপ সাইডে রেখে ওর দিকে তাকালো। রাগে রক্তিম হওয়া মুখশ্রীতে একবার নজর বুলিয়ে মেলিয়ে ধরা প্যাডের দিকে তাকালো, তারপর ভ্রু কুচকে বিড়বিড় করে গোটা গোটা অক্ষরে লেখাটা পড়ল। আপনার সমস্যাটা কি তুর্য ভাই? তুর্য তাকালো ওর মুখের দিকে, তাকিয়ে ঠোঁট উল্টে এদিক ওদিক মাথা নাড়ল, যার অর্থ কোনো সমস্যা নেই। আহির জানা ছিল তুর্য এমন কিছুই বলবে। সে আরেকটা পৃষ্ঠা উল্টে পরের প্রশ্ন বের করলো। তাহলে আমাকে একবারও দেখতে কেন যাননি? আমার সাথে একটাবার কথাও কেন বলেনি? তুর্য একই কায়দায় এই লেখাটাও পড়লো, তারপর বলল, কথা বলতে পারছিস? কি কথা বলবো তোর সাথে? পরবর্তী প্রশ্ন বের করলো আহি। হসপিটালেও দেখতে যাননি আমায়? তুর্য পুনরায় ল্যাপটপ উরুর ওপর রাখতে রাখতে বলল, কাজের কথা থাকলে বল, নাহলে অযথা ডিস্টার্ব করিস না। আহির চোখ টলমল করছে, আরেকটা পলক ফেললে হয়তো জল গড়িয়ে পড়বে। হলেও তাই পানির ফোঁটা গিয়ে পড়লো তুর্যের ট্রাউজারের ওপর। ও ল্যাপটপ থেকে চোখ সরিয়ে এক পলক সেই দিকে তাকালো। এটা কোথা থেকে এসেছে সেটা বুঝতে আর বাকি রইল না ওর। তারপর মাথা উঁচু করে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকালো। আরেকটা লেখা বের করে দাঁড়িয়ে আছে ও। আমি যদি সত্যি সত্যি মরে যেতাম তুর্য ভাই? যেতিস, মরার জন্য তো কাণ্ডটা পাকিয়েছিলে। বলে একটু থামলো তুর্য, তারপর পুনরায় বলল, সামান্য একটা দিন কথা বলে নেই, দেখা করে নেই, তাই সহ্য করতে পারছিস না? আর 3-3টা দিন নিজে তো মডের মতো পড়েছিলিস, একদম টেনশন ফ্রি। বাকিদের অবস্থা কি হতে পারে তোর কোনো আইডিয়া ছিল? ধীরে ধীরে উচ্চ হলো তুর্যের গলা। আহি মাথা নিচু করে শুধু চোখের পানি ফেলছে। তুর্য ফের ল্যাপটপ সাইড করে রাখলো। উঠে আহি 2 বাহু ধরে ওকে বিছানায় বসালো, তারপর নিজে হাঁটু গেড়ে মেঝেতে বসে আলতো হাতে ওর চোখের পানি মুছলো। কিয়ৎক্ষণ প্রেয়সীর দিকে তাকিয়ে থেকে নরম কণ্ঠেই বলল, আর কান্না করতে হবে না, সুস্থ হয়ে ওঠ ফাস্ট। আমি আর তো অপেক্ষা করতে পারছি না। আহি চোখ তুলে তাকালো তুর্যের দিকে। গভীর চোখে তাকিয়ে আছে লোকটা। আহি চেষ্টা করলো সেই চোখের ভাষা পড়তে, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো। অনেক কষ্টে মৃদু কণ্ঠে বলল, সরি। আহি কি বলল খেয়াল হলো না তুর্যের। ও ডান হাতে তর্জনী আঙুল দ্বারা প্রেয়সীর ঠোঁট চেপে ধরল। অন্য মনস্কতায় মৃদু আওয়াজে বলল, প্লিজ ডোন্ট টক, লেট মি সি ইউ জান। তুর্যের এহানো কথায় দ্রুত এদিক সেদিক মাথা এলোমেলো চাহনি ফেলতে আরম্ভ করলো আহি। হুঁশে ফিরল তুর্য, নিজেও এলোমেলো চাহনি ফেলে দৃষ্টি স্বাভাবিক করলো। অতঃপর দৃষ্টি যেতে নিতেই
আহির গলায় চোখ পড়ল। পুরো গলায় গোল গোল কালচে রঙের দাগ দেখে বুকের মধ্যে খচ করে উঠল। পেছনে কাটিয়ে আসে যন্ত্রণাময় দিনগুলোর কথা মনে পড়ল। আলতো হাতে আহির কাঁধের চুলগুলো সরিয়ে দিয়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে রইল। তারপর হাত বাড়িয়ে গলার এক পাশ ছুঁয়ে দিল। আহি নড়ে চড়ে উঠল, জায়গাটা ছাড়ার পায়তারা করতে লাগলো। তুর্য বিরক্তি নিয়ে ওর দিকে তাকালো, বলল, কি প্রবলেম হচ্ছে তোর? আহি ওর ঘাড় তুর্যের হাত নামিয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরালো। নিজের অজান্তে ঠোঁট বাঁকিয়ে হাসলো তুর্য। ওকে আরেকটু ভরকে দিতেই বলল, এত নেগেটিভ মাইন্ডেড তুই? আহি তুর্যকে ধাক্কা দিয়ে উঠে পালাতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। উল্টো তুর্যকে আলতো ধাক্কায় বিছানায় ফেললো, তারপর নিজে ওর ওপর আতশোয়া হলো। আহির হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গিয়েছে। তুর্য বোধহয় চাইলো আর একটু বাড়িয়ে দিতে। মেয়েটা উঠে যেতে চাইলে দুই হাত বিছানায় চেপে ধরলো। বাঁকা হেসে কিছুক্ষণ ওর কাণ্ড কারখানা দেখে কানের লতির সাথে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, এখন থেকে আর হুটহাট আমার রুমে আসবেন না, আর আসলে প্রস্তুতি নিয়ে আসবেন। যে কোনো কিছু ঘটে যেতে পারে, এনিথিং। তার দায় কিন্তু আমার থাকবে না, ওকে? আহি একটা ঢোক গিলে দ্রুত উপর নিচ মাথা নাড়তে লাগলো। মেয়েটা ভাবলো এবার হয়তো ছাড়া পাবে, কিন্তু সেটা হলো না। তুর্য মুখ উঠিয়ে আহির বদ্ধ দু চোখের পাতায় চুমু খেলো, তারপর কপালে দুই গালে নাকের ডগায় থুত নিতে। এবার তিরতির করে কাঁপতে থাকা প্রেয়সীর ঠোঁট গিয়ে দৃষ্টি থামলো। এক দৃষ্টিতে কিয়ৎক্ষণ সেই দিকেই তাকিয়ে রইল। ওখানে ডুব দেওয়ার সাহস দেখালো না সে। একবার ডুবে গেলে হয়তো আর ওঠার সাধ্য হবে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে উঠে পড়ল। আহি ছাড়া পেয়ে দ্রুত উঠে দৌড় লাগালো। রুমের বাইরে যেতেই পারভিন বেগমের দেখা পেল। আপনা আপনি পা থমকে গেল ওর। মেয়েটা এমন লালচে হয়ে থাকা মুখ দেখে তিনি প্রশ্ন করলেন, গাল মুখ লাল হয়ে আছে কেন? কি হয়েছে মা? আহি এদিক ওদিক নাক উথুক মাথা নাড়ল। পারভিন বেগম বললেন, নিচে যা, সবাই ডাকছে। আহি হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেল। পারভিন বেগম কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে তুর্যের রুমে প্রবেশ করলেন। ছেলেকে দেখে তিনি আরেক দফা অবাক হলেন। একা একা দাঁড়িয়ে মুচকি হাসল। তিনি আর তুর্যকে কিছু জিজ্ঞেস করলেন না, বুঝে নিলেন মেয়েটার ওভাবে ছুটতে থাকা আর ছেলের এভাবে হাসতে থাকার মধ্যে কারণ একটাই। কিন্তু সঠিক কারণ না বুঝতে পারলেন আর না জিজ্ঞেস করলেন। তুর্য মাকে দেখে স্বাভাবিক হলো, বলল, কিছু বলবে? পারভিন বেগমও ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলেন, বললেন, হ্যাঁ, তোর বাপ চাচা বসে আছে, তোকে নিচে ডাকছে। কেন, কিছু হয়েছে? চিন্তিত শোনা গেল তুর্যের কণ্ঠ। পারভিন বেগম বললেন, বিয়ের 3 তারিখ ঠিকঠাক করার ব্যাপারে মনে হয়। আমাকে কেন ডাকছে? করুক তারা। এ কথার অর্থ এমন না যে তুর্য লজ্জা পাচ্ছে। আসলে সে এইসব বিষয়ে উপস্থিত থাকবে কিনা, কি বলে ফেলবে, তারপর বাবা চাচারা লজ্জায় পড়ে যাবেন। পারভিন বেগম বললেন, ওনাদের মন মতো একটা তারিখ দিলেই হলো। তোরও তো সুযোগ সুবিধার ব্যাপার আছে। আমি ফ্রি আছি, একবেলার ব্যাপার। যেদিনে ডেট দেবে প্রবলেম হবে না। ছেলের কথায় যেন আকাশ থেকে পড়লেন পারভিন বেগম। বিস্ময় ভরা কণ্ঠেই বললেন, পাগল হয়ে গেছিস আব্বা? একবেলা মানে এটা কি একদিনের ব্যাপার? কয়েকদিন সময় লেগে যাবে। তারপর তুই ব্যস্ত থাকলে তোর বাবা বকাঝকা করবে। মায়ের কথায় মুখ বিকৃত করলো তুর্য। বিরক্ত ভঙ্গিতেই বলল, এত আয়োজনের তো কিছুই দেখছি না। সাদামাটা বিয়েতে আল্লাহর রহমত বেশি, এগুলো করতে নিষেধ করো। এতদিন তিনিও চাইতেন ছেলে মেয়ে দুটোর ধুমধাম করে বিয়ে হোক, পুরো মহল্লার মানুষ জানুক চৌধুরী বাড়িতে বিয়ে হচ্ছে। কিন্তু ধর্মীয় কথার মন গলে গেল পারভিন বেগমের। বললেন, এই জন্যই তোকে যেতে বলছি, নিচে আয় তুই, তারপর তাদের বল। বলে আবারও ব্যস্ত পায়ে চলে গেলেন তিনি। কিছু সময় পর নিচে নামলো তুর্য। বাড়ির বড় থেকে ছোট সকল সদস্য ড্রয়িং রুমে উপস্থিত। এতক্ষণ ধরে আহিও ছিল। বিয়ের প্রসঙ্গে কথা হচ্ছে শুনে পিছু কেটে পালিয়েছে। নিজের বিয়ের কথাবার্তায় থাকা একটা লজ্জার ব্যাপার স্যাপার। আর কিছুক্ষণের মধ্যে তুর্য ভাইও চলে আসবেন। প্রত্যেকের মুখে খুশির ঝলক। শান্ত প্রান্ত তাহি সবচেয়ে বেশি এক্সাইটেড। বড়দের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনছে তারা, আর ঘুরে ফিরে বলছে, অনেক বড় করে বিয়ে দিবে, কিন্তু আমরা অনেক মজা করব। আমাদের সকল ফ্রেন্ডদের ইনভাইট করব। আকবর চৌধুরী সায় দিলেন। বাচ্চাগুলোর কথায় বললেন, হ্যাঁ, সবাইকে দাওয়াত দিবে তোমরা। শুধু ফেন না, পুরো ক্লাসের ছেলে মেয়েদের দাওয়াত দিবে। চৌধুরী বাড়ির ছেলে মেয়ের বিয়ে বলে কথা। পারভিন বেগম বললেন,
তুর্য, বলছি যে বিয়ে শাদী যত ছোটোখাটো করা হয় আল্লাহর রহমত বেশি থাকে, সেটা তো সত্যিই। আমার তাকে আর কথা শেষ করতে দিলেন না আকবর চৌধুরী। তিনি খিটখিট করে বলে ওঠেন, তোমার কি মনে হয় রহমতের জন্য বলেছে তোমার ছেলে? একটু বড় করে আয়োজন করলে সময় বেশি লাগবে, বুঝছো না তুমি? ওর আসলে দেরি সহ্য হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নেমে আসলো তুর্য। ড্রয়িং রুমের দিকে এগোতে এগোতে সাবলীল গলায় বলল, এক্স্যাক্টলি, বুঝতে যখন পেরেছেন দেরি না করাই বেটার, আই থিঙ্ক। তুর্যের এহেন কথায় সবাই একযোগে ওর দিকে তাকালো। কেউ যেন মানতেই পারল না তুর্য এই কথা বলল। তবে আকবর চৌধুরী মানতে অসুবিধা হয়নি। সকলে কিছুক্ষণ মূর্তির মতো ওর দিকে তাকিয়ে রইল। তুর্য ভাবলেশীনভাবে এগিয়ে এসে আসিফ চৌধুরীর পাশে থাকা খালি জায়গায় বসলো। আকবর চৌধুরী দাঁত কিরমির করে উঠলেন। পারভিন বেগমের ওপর বললেন, ছেলে এমন নির্লজ্জ কবে থেকে হলো তুর্যের মা? সে কথায় কান দিল না তুর্য। ব্যস্ত ভঙ্গিতেই বলল, বলুন কি হয়েছে? আকবর চৌধুরীর বলতে ইচ্ছে হলো, ওর বাপের বিয়ে। কিন্তু তিনি তা বললেন না। দাঁত চেপে পড়ে রইলেন। আবারও কিনা কি বলে বসবে। এতদিন এই ছেলেকে ভদ্রসভ্য ভাবাই ওনার বোকামি হয়েছে। যদিও ওনার আগে বোঝা উচিত ছিল ছেলে একদম এরকম নির্লজ্জ না হলে কি আর হাঁটুর বয়সে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে যায়। কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো সেখানে। তারপর আসিফ চৌধুরী নীরবতাটা ভাঙলেন, বললেন, ভাইজান, এক হিসাবেই ভালো হয়েছে তুর্যের জন্য মেয়ে দেখা, আহির জন্য যোগ্য পাত্র খোঁজা ঝামেলা হয়ে যেত। ওরা নিজেরা নিজেদের পছন্দ করে নিয়েছে, এতে করে আমাদের ওই ছেলে দেখতে যাওয়া, মেয়ে দেখতে যাওয়া, তাদের বাড়িঘর দেখতে যাওয়া, এসব ঝামেলা রইল না। যদি ছেলেটাকে বোঝাতে পারতাম তাহলে মরে গেলেও আমি আমার মেয়েকে ওর হাতে তুলে দিতাম না। থমথম করতে করতে বললেন আকবর চৌধুরী। ওনার কথা শেষ না হতেই তুর্য বলল, ইনসাল্ট করতে ডেকেছেন এখানে? আপনাদের মেয়ের যোগ্য কিনে বিয়ের পর দেখবেন। এখন যেটা করতে ডেকেছেন সেটা করুন আব্বু, আই এম বিজি। হ্যাঁ, ব্যস্ত থাকবি এই জন্যই তোকে টাকা। মাসখানেক পর ফ্রি থাকবি তো? এর মধ্যেই আইও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আসলাম চৌধুরীর কথায় যেন চরম বিরক্তি নেমে আসলো তুর্যের মুখে। ও আশ্চর্য হয়ে বলল, মাসখানেক? মারুফা বেগম বললেন, তোর সময় লাগলে আরও বাড়িয়ে দেওয়া যাবে বাবা, তুই নিজের সুযোগ বুঝে বল। আবারও মুখ খুললেন আকবর চৌধুরী, বললেন, এতক্ষণ ধরে এই বুঝলে মেজবো? সময় ওর কম না, বেশি হয়ে যাচ্ছে। পারলে কালই বিয়ে করে নেয় ও। আসলে মন্দ হয় না। বিড়বিড় করে বলল তুর্য। কেউ না শুনলেও আসিফ চৌধুরী কানে গেল। উনি হো হো করে হেসে উঠলেন। বাকিরা হাসির মূল কাহিনী বুঝলেন না আর বোঝার চেষ্টাও করলেন না। আকবর চৌধুরী কিছুক্ষণের নীরবতা ছেড়ে বাকি কথা সম্পন্ন করলেন। দেখো, তুমি চাইলেও আমরা সেটা করতে পারছি না। মেয়েটার সুস্থতারও একটা ব্যাপার আছে। বিয়ের পর আপনাদের মেয়ে সুস্থ হবে না, নাকি বিয়ে করলে তার সুস্থতা স্থগিত হয়ে যাবে? আকবর চৌধুরী চোখ রাঙিয়ে পারভিন বেগমের দিকে চাইলেন। তিনি অসহায় চোখে একবার ছেলের দিকে আর একবার ছেলের বাবার দিকে তাকালেন। তুর্য এখনো স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। লতা বেগম প্রসঙ্গ ঘোরানোর তাগিদে বললেন, একটা ভিন্ন কায়দায় বিয়ে হলে ভালো হয় না? যদিও নিজেদের মধ্যে বিয়ে, তবুও আমরা যদি ছেলেপক্ষ হয়ে মেয়ে দেখতে আসি, পুরো গ্রামীণ প্রকৃতিতে দেখাশোনার ব্যাপারটা যদি ঘটে, তারপর সবগুলো দৃষ্টি এসে পড়ল ওনার ওপর। ফলস্বরূপ কথা থামিয়ে দিলেন তিনি। আস্তে করে বললেন, আমার মত দিচ্ছিলাম, সবার ইচ্ছা না থাকলে দরকার নেই। কিয়ৎক্ষণ নীরবতা। তারপর আসলাম চৌধুরী বললেন, এটা তো ভালো কথা, জমজমাট একটা পরিবেশ হবে। অন্তত একজনের সমর্থন পেয়ে হাসি ফুটল লতা বেগমের মুখে। তারপর একে একে সকলে মত দিল। অধৈর্য তুর্য আরও অধৈর্য হয়ে পড়ল। একটু আগে 1 মাসের ব্যাপার ছিল, এখন এই বাড়ির লোক সেটাকে 1 বছরে নিয়ে দাঁড় করাচ্ছে। সে গম্ভীর গলায় বলল, এসবের মধ্যে আমি থাকতে পারবো না, আপনারা যা খুশি করুন। এই চিন্তা ভাবনায় বড়দের থেকে ছোটদের উৎফুল্লতা বেশি ছিল। তুর্যের এমন কথা শুনে ওদের মুখ কালো হয়ে গেল। তাহি বলল, কেন ভাইয়া, তুমি শুধু বিয়ের দিন থাকবে নাকি? বিয়ে তো হবেই হবে, তাহলে এত পাগল হচ্ছ কেন? তাহির কথায় একযোগে সবাই হেসে দিল। আসিফ চৌধুরী বললেন, তুই যে পাগল হয়েছিস তাইও সেটা বুঝে নিল। আপনাদের এই সো কল ডিসকাশনে আমাকে কেন ডেকেছেন? ডিসকাস্টিং।
বলে চলে গেল তুর্য। বাড়ির বাকিরা আলোচনা বহাল রাখলেন। আসিফ চৌধুরী বললেন, এসব বাদ দেও ভাইজান, ছেলেটা যখন চাইছে না জোরাজোরি দরকার নেই। আকবর চৌধুরী কিছুক্ষণ চিন্তা ভাবনা সেরে বললেন, তবে নিয়ম উল্টো হোক, ছেলেপক্ষ মেয়ে দেখতে নয়, মেয়ে পক্ষ ছেলে দেখতে যাবে। আমরা তো আর আমাদের মেয়েকে যাত্রার হাতে তুলে দিতে পারি না। আজকের আড্ডার স্থান নাবিল পিঙ্কির ফ্ল্যাট। ড্রয়িং রুমে হাসি ঠাট্টায় ব্যস্ত নাবিল, তাসিন আর তুর্য। যদিও তুর্য সেখানে নীরব দর্শক বই কি আর কিছু না, অথচ হাসি ঠাট্টার কেন্দ্রবিন্দুই সে। পিঙ্কি ওদের জন্য কিছু স্ন্যাক্স তৈরি করতে কিচেনে গিয়েছে, আর ওকে হেল্প করছে আলিয়া। মাঝে মাঝে কিচেন থেকে তারাও ওদের আড্ডায় সামিল হচ্ছে, এটা ওটা বলে উঠছে। সে 7 ঘন্টা ধরে তাসিন তুর্যকে কিছু একটা বলতে চেষ্টা করছে, কিন্তু কথাগুলো গুছিয়ে বলতে পারছে না, অন্যথায় বলার সাহস পাচ্ছে না। তাই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে যাচ্ছে। তুর্য আরও কিছুক্ষণ সময় দিল তাকে, তারপর বিরক্তি নিয়েই বলল, যেটা বলতে চাচ্ছিস ক্লিয়ারলি বল, আদারওয়াইজ এখানে থেমে যা। তাসিন নাবিল একে অপরের মুখের দিকে তাকালো, তারপর তাসিন আমতা আমতা করতে করতে বলল, তোদের মানে তোরার আহির বিয়ে তো অলমোস্ট ঠিকঠাক, তাই না? তুর্য এবার মনোযোগী হলো ওর দিকে, একটু নড়ে চড়ে বসে আগ্রহী হয়ে বলল, হ্যাঁ তো? থাক ভাই, কিছু না। তাসিন কাঙ্ক্ষিত কথাটা বলতে গিয়েও পারল না, ভরকে গেল। বেশ বুঝতে পারছে সে যা বলতে চাইছে তুর্য বুঝেছে, কিন্তু এখনো অবুঝ হয়ে বসে আছে। নাবিল গর্জে উঠল ওর উপর, বাড়ার একটা কথা কইতে যাইয়া মাইয়া মানুষের মতো ঢং শুরু করছস। আমি কইতাছি, এই তুর্য তুই। ব্যাস, তারও দম ফুরিয়ে গেল। মাঝ পথে মুখে কুলু পাঁটল। তাসিন ওর পিঠে এক ঘুষি দিয়ে দাঁত চেপে বলল, বল শালা, থামলি কেন? এইবার শুরু হলো দুজনের হাতাহাতি। পিঙ্কি আর আলিয়া কিচেন থেকে দেখছে আর মজা নিচ্ছে। তাসিন বেশি করে দে ওই নাপিতকে, চেঁচিয়ে উঠল পিঙ্কি। ততক্ষণে তাসিন নাবিলের বাহুবন্ধী হয়ে গিয়েছে। নাবিলও চেঁচিয়ে উঠল, ও রে মাংকির বাচ্চা, পেটে আমার বাচ্চা নিয়ে ঘোরস আর আমাকেই বেশি করে দিতে কস। কিছুক্ষণ এভাবে হাতাহাতি মারামারি করে ওরা নিজেরাই মিটমাট করে থেমে গেল। ওদের নিরিবিলি হতে দেখে তুর্য বলল, হয়েছে তোদের? তাসিন বিচার দেওয়ার ভঙ্গি করেই বলল, ভাই তুই দেখ, 2 দিন পর বাপ হবে ও, তারপরও ছেলে মানুষই যায় না। আর তুই যে চাচা হবি? আমি চাচা না, মামা হব। শালা তোর সাথে সকল সম্পর্ক ছিন্ন করলাম আজ। আবারও শুরু করলো দুজনে। নাবিল বলল, আমার বাচ্চার কাছে তোর পরিচয় দিব না শালা। নট শালা, ইটস বাড়া। এতক্ষণে ওদের ঝগড়ার মধ্যে বাম হাত ঠেললো তুর্য, কিন্তু তুর্য যখন ঠেলেছে ডান হাতই ঠেলেছে, সে কখনো বাম হাত ঠেলতে পারে না। তার কথায় সায় দিল নাবিল। এই বাড়া বাড়া। রাত 11টা নাগাদ নাবিলদের ফ্ল্যাট হতে বের হয়েছে ওরা সবাই। প্রথম দিক থেকে আলিয়া খুব হাসি খুশি থাকলেও শেষ মুহূর্তে এসে মুডের পরিবর্তন লক্ষ্য করা যায়। সবাই ওর হুটহাট মুড সুইং সম্পর্কে অবগত, কোনো কারণ ছাড়াই মন খারাপ করে ফেলে, কিছুক্ষণ যেতেই আবারও ঠিক হয়ে যায়। তবে আজ ওর মুড সুইংয়ের চক্করে ফেসে গেছে তাসিন। তুর্যের কথা মতো ওকে ড্রপ করতে এসেছিল তাসিন, যদিও তুর্য না বলেও নিজে থেকেই ড্রপ করে দিত। বরাবর এটাই হয়ে আসছে। ওদের গ্রুপের 2 মেয়ে সদস্যকে আড্ডা শেষে ওরা নিজেরাই ড্রপ করে। পিঙ্কির জন্য নাবিল ফিক্সড ছিল, আর আলিয়াকে তুর্য অথবা তাসিন যখন যার সময় হতো বা হয় যে ড্রপ করে। তবে আজকে তাসিন বেকায়দায় পড়ে গেছে। অর্ধেক রাস্তা আসার পর আলিয়া বলে সে হেঁটে হেঁটে বাসায় ফিরবে। তাসিন ওকে বোঝানোর শত চেষ্টা করলেও শেষ পর্যায়ে হার মেনে নেয়। বাইক একটা গ্যারেজে ওয়াশ করতে দিয়ে ফ্রেন্ডের জিদ মেনে নেয়। নির্জন রাস্তা ধরে ল্যাম্পপোস্টের আলোয় হেঁটে চলেছে দুজন। আলিয়ার কিছুটা পেছনে তাসিন, হাঁটতে হাঁটতে কিছু একটা ভাবছে মেয়েটা। তাসিন শত কথা বলা সত্ত্বেও তার কথায় কোনো খেয়াল দিচ্ছে না। বক বক করতে করতে এক পর্যায়ে থেমে গিয়েছে ছেলেটা। কোনো রকমে বাড়ির গেট অবধি পৌঁছে দিতে পারলে বাঁচে। কিছুটা দূরে গিয়ে কি একটা ভেবে থেমে গেল আলিয়া। পিছনে ফিরে ওর আর তাসিনের দূরত্ব মেপে নিল। তাসিন ওকে থেমে যেতে দেখে জোর পায়ে হেঁটে ওর পাশাপাশি এসে হাঁটতে হাঁটতেই বলল, চল। বলে
ও কিছুটা এগিয়ে যাওয়ার পরেও দেখলো আলিয়া ওর দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আবারও ব্যাক করলো তাসিন। তোর কি হয়েছে ইয়ার? বেহায়ার মতো ফের একই প্রশ্ন করলো ছেলেটা। এটুকু রাস্তায় এই নিয়ে না হলেও খানিকবার একই প্রশ্ন করেছে ও, তবুও কোনো উত্তর পায়নি। এবার উত্তর এলো, তবে এই প্রশ্নের জবাব না যেটা এলো তার জন্য তাসিন মোটেও প্রস্তুত ছিল না। আমাকে বিয়ে করবি তাসিন? তাসিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। চোখ বড় বড় করে চাইলো আলিয়ার দিকে। আলিয়া স্বাভাবিকভাবে ওর দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য তাসিন ভাবলো সে বোধহয় ভুল শুনেছে। নিশ্চিত হতেই বলল, কি বললি ভাই? বুঝিনি। বিয়ে করবি আমাকে? একই কায়দায় ফের বলল। তাসিন এবার বুঝলো এই মেয়ে সত্যি পাগল হয়ে গিয়েছে। ও কপালে হাত ছোঁয়ালো আলিয়ার, ভালো করে পরখ করেই বলল, না, জ্বর আসেনি। তাহলে ভুলভাল বকছিস কেন? ভুল বকছি না আমি। কপাল থেকে তাসিনের হাত সরিয়ে বলল ও। তারপর পুনরায় বলল, এখন বল, করবি বিয়ে? তাসিন ওকে বোঝানোর কায়দায় বলল, আমি তোকে ওসব নজরে কোনোদিনও দেখিনি আলিয়া। দেখিসনি, এখন থেকে দেখবি। ভাবলেশীন উত্তর ওর। ফ্রেন্ড হোস আমার, বেস্ট ফ্রেন্ড। আমি এইসব জীবনেও ভাবতে পারবো না। আমি তোকে বোনের চোখে দেখি ভাই। তাসিনের কথায় কোনো রুডনেস নেই। আলিয়া বোধহয় বিরক্ত হলো, কিছুটা রাগ নিয়ে বলল, এমন ভাব বলছিস যেন আমি তোকে এতদিন বয়ফ্রেন্ডের নজরে দেখে এসেছি। তাসিন গণনাই ধরল না ওর কথা। মেয়েটা সমস্যা বোঝার চেষ্টা করলো, জানতে চাইলো, কি হয়েছে রে তোর? আমাকে বল, দেখি সলভ করতে পারি কিনা। বললামই তো। দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর আলিয়া একটা বড় সড় নিঃশ্বাস ফেলে সামনে হাঁটা ধরল। তাসিনও পিছু পিছু চলল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কথা বলে উঠল আলিয়া, মিহি কণ্ঠেই বলল, একটা বিয়ে তো করতেই হবে বল। বাড়ি থেকে ছেলেও দেখছে, কেন জানি কাউকে আবার ভালো লাগছে না। বলতে পারিস সারাটা জীবনের জন্য অপরিচিত কারোর হাত ধরতে সাহস পাচ্ছি না। বলে আবারও পা থামিয়ে তাসিনের দিকে চাইল। প্রশ্ন করল, আমাকে বিয়ে করতে কি সমস্যা তোর? জাস্ট ফ্রেন্ড হই, এজন্যই। আস্তে করে উত্তর দিল তাসিন। তাহলে নাবিল পিঙ্কি কিভাবে সংসার করছে? নাবিল পিঙ্কিকে সেই শুরু থেকে পছন্দ করতো ভাই। সেটা তুর্য, তুই, আমি সবাই জানতাম। ইভেন পিঙ্কিও জানতো। এই কারণে হয়তো ওর মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়েছিল, আর ধীরে ধীরে সেটা ভালোবাসায়। হ্যাঁ বুঝলাম, এবার যা তুই, আমি একা চলে যেতে পারবো। বলেই ফের হাঁটা শুরু করলো। তাসিন কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। মিনিট খানেক ধরে কিছু একটা ভাবলো। তারপর দৌড়ে আলিয়াকে ধরলো, ওর পাশে হাঁটতে হাঁটতেই বলল, এতখানি রাস্তা হাঁটিয়ে আহত করলি, বাকিটুকু হাঁটিয়ে একেবারে নিহত করে দে। রাত বাড়ছে, চলে যা তুই। সেটা তো তুই না বললেও যাব। যা তাহলে। বাকি রাস্তাটুকু এভাবেই তাসিনকে তাড়াতে তাড়াতে কাটলো আলিয়ার। তাসিনও যাবো যাবো বলতে বলতে একদম বাড়ির সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। গেট থেকে দাঁড়িয়ে আলিয়ার মায়ের সাথে সাধারণ কথাবার্তাও বলল। ভদ্রমহিলা জানালায় দাঁড়িয়ে থেকে ওকে বারবার ভিতরে আসতে বললেন। তাসিনও যেতে চাইলো, কিন্তু আলিয়া ওকে বাইরে ধাক্কা দিয়ে গেট লাগিয়ে দিল। তারপর পুরোটা রাস্তা আলিয়ার ব্যাপারে ভাবতে ভাবতে কাটালো ও। প্রায় সপ্তাহ দুয়েক পর পুরোপুরি সুস্থ হয়েছে আহি। এখন আর কথাবার্তা বলতে কোনো সমস্যা হচ্ছে না। গত 2 দিন আগে বিয়ের ডেট ফিক্সড করা হয়েছে। মার্চের শেষ সপ্তাহে বিয়ে। এখন থেকেই নেমন্তন্ন পর্ব শুরু করে দিয়েছেন চৌধুরী পরিবার। বাড়ির 3 কর্তা আজ গরুর বাজারে গিয়েছেন। এইদিকে বিয়ের তারিখ ঠিক হওয়ার পর লাপাত্তা হয়েছে আহি, যেন ডুমুরে ফুল। গত 2 দিন ধরেই এড়িয়ে চলছে তুর্যকে। মিনিট 20 আগে বাড়ি ফিরেছে তুর্য। বাড়ি ফিরেই দেখেছে আহি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। সে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো ও নেই সেখানে। সে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। পুরো ড্রয়িং রুমে একবার নজর বুলিয়ে কফির মগ হাতে উপরে গেল। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে কোনো কাল বিলম্ব না করে কয়েকবার কড়া নাড়ল। তবে ঘরের মালিকের অনুমতি পাওয়ার অপেক্ষা করলো না, তার পূর্বেই রুমে প্রবেশ করলো। নিরিবিলি হেঁটে গিয়ে স্টাডি টেবিলের চেয়ার টেনে বসলো। আহি ওয়াশরুমে ছিল। বের হয়ে তুর্যকে দেখে ভূত দেখার মতো মুখ করলো। আস্তে করে প্রশ্ন করলো, কিছু বলবেন তুর্য ভাই? কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানবীর কথায় খেয়াল দিল না তুর্য। সে শান্ত ভঙ্গিতে কফির কাপে চুমুক দিচ্ছে। খুব এমার্জেন্সি ছাড়া তুর্য আহির রুমে আসে না বললেই চলে।
ও পুনরায় বলল, কিছু কি হয়েছে? কেন, কিছু হওয়ার ছিল নাকি? বলে তাকালো আহির দিকে। ও এখনো ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তা দেখে কপাল গোটালো তুর্য। আহি কিছু বলতেই নিচ্ছিল, তার আগেই ও বলল, ইদানিং পর্দা করছিস মনে হচ্ছে, তাও কড়া পর্দা। আহি অবাক হয়ে তাকালো ওর দিকে, অবুঝ ভঙ্গিতে বলল, কই না তো। অবাক হওয়ার ভঙ্গিতে প্রশ্ন করলো তুর্য। না। সেকেন্ড খানিকের ব্যবধানে পুনরায় প্রশ্ন ছুড়ল, তাহলে আমার সঙ্গে পড়ছিস না কেন? কই, এই যে এখনো তো দাঁড়িয়ে আছি, ড্রয়িং রুমেও তো। কথা শেষ করতে পারলো না আহি। তুর্য টেবিলের উপর শব্দ করে কফির মগ রেখে উঠে দাঁড়ালো। খানিকটা কঠিন গলায় বলল, তাহলে কি ইগনোর করছিস আমাকে? আহি যেন আসমান থেকে পড়লো। তুর্যের কায়দায় ভ্রু কুঁচকে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি কখন ইগনোর করলাম তুর্য ভাই? করিস নে। গতকাল তাহিকে দিয়ে তোকে ডাকতে পাঠিয়েছিলাম, এসেছিলে। আজ সকালে আমি ডাইনিং আসার পর উঠে গেলি কেন? তাই একটু আগে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলিস, তোকে রুমে আসতে বলেছিলাম আমি, এসছিস? আজকে তাদের দুজনের রোল যেন পাল্টে গিয়েছে। তুর্য আহির মতো ছেলে মানুষই করছে, আর আহি তুর্যের মতো ঠান্ডা মাথায় সেগুলো শুনছে। তফাৎ শুধু আহি হলে নাকা কান্না করতে করতে বলতো, আর তুর্য রেগে বলছে। না চাইতেও পেট ফেটে হাসি পাচ্ছে আহির। ও পারল না নিজের হাসি আটকাতে। ফিক করে হেসে উঠল। তুর্য আরও বিরক্ত হলো। শক্ত করে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ধারালো চোয়াল আরও কিছুটা ধারালো হয়ে উঠল। আহি হাসতে হাসতে এক্সপ্লেনেশন দিল, কালকে তো তাহি আমাকে ডাকতে আসেনি। তাছাড়া সারাদিন আমি বাড়িতেও ছিলাম না। যখন এসেছি তখন আপনার ফোনে কারোর সাথে রেগে কথা বলছিলেন, সেজন্য আর ভয়ে যাইনি আমি। আর সকালে ডাইনিং থেকে উঠে গেলাম, কেন খেয়াল নেই আপনার? আর এখন আপনি ডেকেছিলেন, আমি তো খেয়ালই করিনি তুর্য ভাই। এটুকু বলে হুট করে মুখের হাসি নিভিয়ে ফেললো আহি। ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো তুর্য। নিজে যে ছেলে মানুষই করে ফেলেছে বুঝতে আর বাকি নেই তার। তবে এবার আবারও হঠাৎ কি হলো বুঝতে পারল না সে। আহি অভিমানী গলায় বলল, তাছাড়া আমি আর আপনার রুমে যাবও না। আপনি তো আমায় যেতে নিষেধ করেন তুর্য ভাই, তবু আমি নির্লজ্জের মতো যাই। আর যাব না আমি। তুর্য টেবিল থেকে কফির মগটা উঠিয়ে এক স্লিপ নিতেই আবারও চেয়ারে বসলো। আহির দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে ভাবলেশীন কণ্ঠে বলল, ও রিয়েলি? নির্লজ্জের মতো? নির্লজ্জ নোস তুই? আহি বিরোধিতা করে বলল, না, আপনি যেটাকে নির্লজ্জ বলছেন ওটাকে নির্লজ্জ তো বলে না। মাত্র নিজেই তো বললি। ওকে ফাইন, তাহলে কি বলে? বেহায়াপনা বলে। বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে বলল ও। দ্যাট মিন্স মানছিস তুই বেহায়া? আহি কোনো জবাব দিল না। তুর্য জানতে চেয়ে বলল, আচ্ছা, বেহায়া আর নির্লজ্জের মধ্যে ডিফারেন্স কি? উদাহরণ দিয়ে বোঝালো আহি। আপনি আমাকে বারবার আপনার রুমে যেতে নিষেধ করেন, তবুও আমি যাই। এটা হলো বেহায়াপনা। যদিও এটা বেহায়াপনা নয় আসলে। তুর্য আটকালো ওকে, বলল, হ্যাঁ বুঝেছি। আর নির্লজ্জ? আহি এগিয়ে এলো তুর্যের কাছে। সামান্য দূরত্ব রেখে ওর মুখের ওপর তর্জনী আঙুল তুলেই বলল, সেটা হলেন আপনি। মুহূর্তেই তুর্যের মুখের হাব ভাব বদলে গেল। আহি কিছুটা ভয় পেল বোধহয়। থতমত করতে করতে বলল, মানে আগে ছিলেন না তুর্য ভাই, এখন হয়েছেন। বলে তুর্যের তাক করে রাখা তর্জনী আঙুলটা সরিয়ে নিতে গেল, কিন্তু তার আগেই তুর্য সেটাকে মুঠ করে ধরল। নিজের দিকে কিছুটা টান দিল সে। ফলস্বরূপ আহি খানিকটা ঝুঁকে পড়ল ওর দিকে। তুর্য নিজেকেও এগিয়ে নিল আহির দিকে। অতঃপর ঠোঁটে কুটিল হাসি ঝুলিয়েই বলল, লজ্জা? সেটা তো কোনো কালেই ছিল না। আর নির্লজ্জ তো লাস্ট স্টেজ অবধি দেখিয়ে আনবো। জাস্ট একটা মাসের অপেক্ষা। কান গরম হয়ে উঠল আহির। চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে রইল তুর্যের দিকে। ওর মুখের দিকে দৃষ্টি স্থির করলো তুর্য। ঠোঁটে হাসি রেখে দুইবার ভ্রু নাচালো। ভ্রুর ইশারায় জানতে চাইলো কি হলো। আহি একটা ঢোক গিলে এদিক ওদিক না বোধক মাথা নাড়ালো। আঙুল ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন তুর্য ভাই। তুর্যর ভরকে যাওয়া মুখের দিকে আরো কিছুক্ষণ চেয়ে রইল। তারপর বিরক্তি নিয়েই বলল, কথার মাথায় ভাই লাগানো বন্ধ করা। হি আহি পিঠ সোজা করে দাঁড়াতে চাইলো। অবুঝ ভঙ্গিতে বলল, তাহলে কি বলবো? তুর্য ছেড়ে দিল ওর আঙুল। চলে যেতে যেতে বলল, আপাতত কিছু না, কি বলতে হবে 1 মাস পর শিখিয়ে দেব। তুর্য যাওয়ায় আহি যেন হাঁফ ছেড়ে বাঁচল। বুকে হাত রেখে হৃৎপিণ্ডের গতিবিধি
মেপে নিল। বিছানা থেকে একটা বালিশ উঠিয়ে লজ্জায় রাঙা মুখ ঢাকলো। মনে মনে তুর্যের বলা শেষ কয়েকটা কথা ভাবতে থাকলো। সকাল সকাল জরুরি বৈঠক বসেছে চৌধুরী বাড়িতে। ছেলেপক্ষ মেয়েপক্ষ ভাগাভাগি নিয়ে কথাবার্তা তর্ক চলছে। দীর্ঘ ঘণ্টাখানেকের বাগ বিতণ্ডা শেষে পক্ষ ভাগাভাগি সম্পন্ন হলো। বাড়ির 3 কর্তা আর তাহি মেয়েপক্ষ, অন্যদিকে বাড়ির 3 গিন্নি এবং শান্তপান্ত ছেলেপক্ষ। আরও কিছুক্ষণের আলোচনায় ঠিক করা হলো তারা আজই ছেলে দেখতে আসবে। তবে সমস্যা হলো ছেলেকে এসব বিষয় রাজি করানো। জোর জবরদস্তিতে কাজ হবে না, টেকনিক্যালি রাজি করাতে হবে তাকে। সেসব প্ল্যানও করে ফেললো তারা। যে প্ল্যান বানিয়েছে 100-তে 100 কাজ দেবে। এখন শুধু বিকালের অপেক্ষা করতে করতে সে কাঙ্ক্ষিত সময় এলো। তুর্য কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে সকলে জড়ো হয়ে তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠালো। তুর্য এলো। সবাইকে এইভাবে একত্রিত হয়ে বসে থাকতে দেখে বুঝলো সকলে মিলে কিছু একটা কাহিনী পাকিয়েছে। আর যেখানে স্বয়ং আকবর চৌধুরী উপস্থিত, সেখানে কথাবার্তা তার ফেভারে হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তুর্য নিচে আসতে আকবর চৌধুরী ওকে বসার জন্য ইশারা করলো। বসলো সে। আকবর চৌধুরী একটা গলা খাঁকারি দিয়ে বললেন, শুরুতেই তোমাকে মেয়ে দেখা দেখির বিষয় বলা হয়েছিল, তুমি সম্মতি দাওনি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলে দেখতে যাব। বিরক্তিতে তুর্যের চোখ মুখ কুঁচকে আসলো। আশ্চর্য হয়েই বলল, এগুলো কেমন ফাজলামো আব্বু? এত কথা আমরা শুনতে চাচ্ছি না, ছেলেকে দেখতে এসেছি আমরা। সামনে থাকা খাবারগুলো দেখিয়ে বললেন, এই দেখো, তোমার মা চাচিরা আমাদেরকে নাস্তাও দিয়েছে। তুর্য একবার সামনে সাজিয়ে রাখা রাজকীয় খাবারগুলোতে নজর বোলালো। কোনো আইটেম বাদ দেওয়া যায়নি সেখানে। কিছুক্ষণের নীরবতা শেষে বলল, ছেলেকে দেখেছেন? এবার আসি। আসলাম চৌধুরী বললেন, শুধু দেখলেই হবে, কত প্রশ্ন করার আছে সেগুলো করব। এসব বন্ধ করুন চাচু। অনুরোধ করে বলল তুর্য। আকবর চৌধুরী বললেন, তুমি এসব পছন্দ না করলে চলে যেতে পারো, তাহলে আমরাও আমাদের মেয়ে দিতে পছন্দ করব না। আমি 2 বছরের বাচ্চা নই যে আমাকে এসব ব্ল্যাকমেল করবেন আর আমি ভয় পাবো। তাহলে 30 বছরের বুড়ো হিসাবে শোনো, এইসব নিসরাল আমরা পালন করবই। তুমি যত দেরি করবে বিয়ের তারিখ ততই পিছনে যাবে, কিন্তু তোমার এই রিসেল পালন করতেই হবে আব্বাজান। তুর্য চোয়াল শক্ত করে শুনল বাবার কথা। কফিনের শেষ পেরেকটা মনে হয় কাজে দিয়েছে। সবাই ঠোঁট টেপে হাসছে, তবে আহি হাসবে না বলে পণ করেছে। সেই শুরু থেকে তুর্যকে পরখ করছে। একবার হেসে ফেললেই সবার অগোচরে ওকে ধরা করবে, পানিশমেন্ট দিবে, তারপর মনোমালিন্য হবে। আর আহি আপাতত এসব চাচ্ছে না। তুর্য কিছুক্ষণ দম মেরে বসে থেকে বলল, দয়া করে প্রশ্ন পর্ব শুরু করুন। তেরা বাঁকা উত্তর দিলেও হবে না বলে প্রথম প্রশ্ন পর্ব শুরু করতে গেলেন আকবর চৌধুরী, কিন্তু ভাইকে থামিয়ে দিলেন আসিফ চৌধুরী। বললেন, এভাবে ট্রাউজার টি শার্ট পরে মেয়ে দেখতে গেলে তারা শাড়ি পরে আসে মনে হয়। হ্যাঁ ছোট বাবা ঠিক বলেছেন। নিজেকে সামলাতে না পেরে সায় দিয়ে ফেলল আহি। তুর্য শক্ত দৃষ্টিতে চাইল ওর দিকে, দাঁত পিষে বলল, তো আমি শাড়ি পরে আসবো? ট্রেডিশনাল কিছু পরলেই হবে। মিনমিন করে বলল আহি। লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে আসে? ওর কাছে জানতে চাইল তুর্য। আহি চুপচাপ বসে রইল। অন্য সময় হলেই এখানে সবাই উপস্থিত সাক্ষী থাকা সত্ত্বেও বিচার দেওয়া হয়ে যেত, কিন্তু এখন সে কাজ করলো না। লোকটা এমনিতেই মানকাই চিপা পড়ে গিয়েছেন, তার উপর এত বেশি জ্বালানো উচিত হবে না। আসলাম চৌধুরী বললেন, থাক, পোশাক পাল্টানোর দরকার নেই। ভাইজান কি প্রশ্ন করার করো। আকবর চৌধুরী নাম জিজ্ঞেস করার মাধ্যমে প্রশ্ন পর্ব শুরু করলেন। একটু সময় নিয়ে হলেও ঠিকঠাক উত্তর করলো তুর্য। পরে প্রশ্ন করলেন আসিফ চৌধুরী, বাবা, তুমি কি কোরআন শরীফ তেলাওয়াত করতে জানো? এবারে সাথে সাথে উত্তর করলো তুর্য। সেটা তো আমার থেকে আপনার ভালো জানার কথা। প্রথম দিন হুজুরের কাছে তো আপনিই গিয়েছিলেন, মনে নেই আপনার? তাছাড়া হুজুর আমাকে বলেছিলেন আপনিও নাকি তার কাছে পড়তেন, আরও তার ভাতিজির পিছু পিছু ঘুরঘুরও করতেন। এই কারণে হুজুর নাকি একদিন আপনাকে খুব মেরেছিলেন। সত্যি নাকি চাচু? ড্রয়িং রুমে যেন হাসির রোল পড়ে গেল।
শুধু হাসি নেই দুটি মানুষের মুখে। একজন যে এত বড় সত্যটা ফাঁস করল সে, আর অন্যজন যে কিছুকাল আগে অনুনয় বিনিময় করে ভাতিজাকে আটকিয়েছিল এ কথা ফাঁস করা থেকে সে। ছোটবেলায় কথাটা শুনলেও আজ ঠিকই হাটে হাড়ি ভেঙে দিল ছেলেটা। আসিফ চৌধুরী ঘন ঘন কয়েকটা শুকনো কাশি দিয়ে স্ত্রীর দিকে তাকালেন। হাসি থামিয়ে রুদ্র রূপ নিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছেন লতা বেগম। স্ত্রীর এমন ভয়ঙ্কর রূপ দেখে মেকি হাসলেন তিনি। পরবর্তীতে আর কোনো প্রশ্ন করার সাহস দেখালেন না। একটা প্রশ্ন করতে গিয়ে স্ত্রীর কাছে না জানি কত হাজার প্রশ্নের উত্তর দিতে হয়। এবারে প্রশ্ন করলেন আসলাম চৌধুরী। বলছিলাম ছেলের কি ফোকলা নাকি? গালে দাঁত নেই, এখন পর্যন্ত হাসতে দেখলাম না। এই হেন প্রশ্নে পুনরায় হাসির রোল পড়ল সেখানে। সে হাসির ইতি ঘটালো তুর্যের উত্তরে। না থাকলে তো আপনাদেরই সুবিধা হতো। পানি ভাত রান্না করে জামে আদর করে দিতেন, মাছ মাংসের দরকার পড়তো না। আফসোস, দুর্ভাগ্য আপনাদের। ছেলের কোনো নেশা টেশা করার অভ্যাস আছে নাকি? এবারে প্রশ্ন করলেন আকবর চৌধুরী। জি আছে। তুর্যের এমন উত্তরের আকবর চৌধুরী মুখ রাগে লাল হয়ে উঠল। বাড়ির বাকি সবাইও অবাক হলেন, কিন্তু পারভীন বেগম ছেলের এমন উত্তর বিশ্বাস করতে পারলেন না। রাগে আকবর চৌধুরীর শরীর রীতিমতো কাঁপছে। ওনাদের 14 গোষ্ঠীতে কেউ নেশা করছিলেন না, আর এই ছেলে নেশাও করে, সেটা আবার বড় মুখ করে সবার সামনে বলছো। তিনি ধমকে উঠলেন, বললেন, কবে থেকে এসব শুরু করেছ? হয়েছে বেশ কয়েক বছর। সাবলীল গলায় উত্তর করল তুর্য। তিনি পুনরায় প্রশ্ন করল, দুনিয়ায় বিরাজমান সকল নেশাই করো? না, একটাই। গাঁজা, মদ, হিরোইন, নাম কি? কি সে নেশা? আপনাদের মেয়ের নেশা। ব্যাস এক উত্তরে ঘর শুদ্ধ সবাই নিশ্চুপ। মুখ লুকানোর জায়গা পেলেন না বড়রা। তাই লজ্জায় মাথা নিচু করে ফেলল। মনে মনে 100 কথা শোনালো দুর্যোগে। নির্লজ্জ, অসভ্য ছেলে। বিড়বিড় করে বলতে বলতে চলে গেলেন আকবর চৌধুরী। বাকিরাও একে একে কেটে পড়লেন, আর ছোট 3টা দৌড়ালো বাবা চাচাদের কিছু। প্রশ্ন পর্বে তাদের মন ভরেনি। একটু হেঁটে দেখাতে বলবে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে বলবে। এত শিগগিরই সবকিছু শেষ হয়ে গেলে পড়ে কত। ড্রয়িং রুম ফাঁকা হতেই তুর্য আহির হাত ধরে নিজের রুমের উদ্দেশ্যে নিয়ে যেতে লাগলো। আহি সাফাই দিতে দিতে বলল, তুর্য ভাই, বিশ্বাস করুন এসব আইডিয়া আমার মাথায় ছিল না। আমি ওনাদের এসব রিচুয়াল পালন করতে বলিনি, ওনারা নিজেরাই করেছেন। আই নো। তাহলে কোথায় নিয়েছেন আমায়? ছেলে ফোকলা কিনা প্রুফ দিতে, সাথে দাঁতগুলো মজবুত কিনা, কটক জোর আছে সেগুলো দেখিয়ে দেব। তোর বাপকে গিয়ে আপডেট দিয়ে দিস। ড্রেসিং টেবিলের সামনে ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে আহি। চোখ দুটো এখনো টলমল করছে। ডান হাত দ্বারা গলার বাম পাশের নরম অংশ অনবরত টলে যাচ্ছে। একটা মানুষের দয়ামায়া কতটা কম হলে এভাবে রাক্ষসের মতন কামড় দিতে পারে? রক্তের জমাট বাঁধিয়ে দিয়েছে একদম, অথচ নিজের ভেতর কোনো অনুশোচনের আঁচও দেখল না। মেয়েটা আপন মনে আরও 1000টা অভিযোগ দেওয়ার মধ্যে ফের রুমে প্রবেশ করলো তুর্য। ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ডিভানে বসতে বসতে বলল, এখনো যাসনি? অভিমানে কান্নায় ঠোঁট ভেঙে আসলো আহির। অভিযোগের সুর তুলে বলল, আপনি এত খারাপ কেন তুর্য ভাই? একটা মানুষ আরেকটা মানুষকে এইভাবে কি করে কামড়াতে পারে? শুধু কামড়েছে, সাথে আর কিছু করনি? হ্যাঁ? ডিভানে মাথা এলিয়ে দিতে দিতে বলল ও। জুতো মেরে গরুদান করতে কে বলেছে আপনাকে? তো কাছে আয়, এবার শুধু গরু দান করে। কি হলো, আয়। জুতা মারবো না, প্রমিস। ডিভান থেকে ওঠার ভান করতে করতে বলল ও। আহি রাগে দুঃখে আর কথা বাড়ালো না, থমথমে মুখ নিয়ে বেরিয়ে গেল। তুর্য ঘাড় কাত করে তির্যক চোখে ওর যাওয়া দেখল। মানবীটা চোখের সামনে থেকে অদৃশ্য হতেই মুচকি হেসে পুনরায় ডিভানের শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো। মিনিট খানেক ওভাবেই রইল। মাথাটা ঝিমঝিম করছে, 1 কাপ কফি প্রয়োজন। ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালো ও।